স্মার্ট লার্নিং। বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা সম্পর্কে জানব। বিভিন্ন দেশে বিভিন্ন সরকার থাকে এবং সেই দেশের অর্থনীতি কতটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং কতটা ব্যক্তি মালিকানার কাছে থাকবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয় কোনো দেশের অর্থনীতি কী ধরনের হবে। অর্থাৎ অর্থনীতির মূল জিনিস হচ্ছে উৎপাদন। তো এই উৎপাদন এর যে নিয়ন্ত্রণ সেটা কার হাতে থাকবে, কতটা সরকারের হাতে থাকবে এবং কতটা বেসরকারি মালিকানার হাতে থাকবে, সেটাই কিন্তু বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা কত ধরনের হবে সেটা নির্ধারণ করে দেয়। মূলত তিন ধরনের অর্থব্যবস্থা দেখতে পাওয়া যায়: ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি। তো এগুলো আমরা পরপর জানবো বিষয়টা কি। প্রথমত ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর থেকে উদ্ভাবন হতে থাকে। শিল্প বিপ্লবে প্রচুর পরিমাণ যন্ত্রপাতি তৈরি হয় এবং এক একটা সংস্থা প্রচুর পরিমাণ উৎপাদন করতে থাকে এবং প্রচুর মুনাফা লাভ করতে থাকে। এই জিনিসটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ কোনো একটা ফার্ম, কোনো একটা উৎপাদক সংস্থা তার ইচ্ছা মতো উৎপাদন করবে এবং ইচ্ছা মতো মুনাফা লাভ করবে। কেউ নিয়ন্ত্রণের জন্য থাকবে না, কোনো সরকার থেকে কেউ এটাকে নিয়ন্ত্রণ করবে না, তার নিজের ইচ্ছা মতো সে কিন্তু করবে। এটাই হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে সরকারি নিয়ন্ত্রণ থাকে না। অর্থনীতির ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকে না। তো এক্ষেত্রে সমস্যা কি আসতে পারে? একটা সংস্থা, একটা শিল্প সংস্থা যখন আস্তে আস্তে যত বেশি বড় হতে থাকে তত তার উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকে এবং একটা সময় গিয়ে কিন্তু উৎপাদনের জন্য যে খরচা, যত বেশি বড় হতে থাকে একটা শিল্প, তার উৎপাদনের জন্য যে খরচ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সে আরও বেশি মুনাফা লাভ করতে থাকে এবং একটা সময় কি হয়, সে বাজার দখল করে নেয়। কারণ বাজারে এক তো হচ্ছে তার বিভিন্ন পরিচিতি বেড়ে যায় বাজারের ক্ষেত্রে। আরেকটা জিনিস হয় কি, সে অনেক কম সস্তায় সেই জিনিসটা বিক্রি করতে পারে, কারণ তার উৎপাদনের জন্য খরচা অনেক কম হচ্ছে। যে ইন্ডাস্ট্রি আমাদের মনে রাখতে হবে যত বেশি বড় হয় সে কিন্তু তত বেশি সস্তায় জিনিস দিতে পারে, তার কারণ তার উৎপাদনের খরচ অনেক কমে যায় বিভিন্ন কারণে। তো এই জিনিস হতে থাকলে বাকি যারা নতুন উৎপাদক সংস্থা আছে তারা কিন্তু আর উৎপাদনে আসতে পারবে না, কারণ বাজারটা অলরেডি দখল হয়ে আছে কোনো একটা বড় বা কোনো একটা দুটো বড় সংস্থার কাছে। এই জিনিসটা কিন্তু ধনতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। এতে কি হয়, ইনইকুয়ালিটি বাড়ে, অসাম্য বাড়ে। অর্থাৎ একজনের ইনকাম প্রচুর বেশি, একজনের ইনকাম প্রচুর কম। এই সমস্যাটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল সমস্যা। আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাস্তবে কিন্তু বর্তমানে পুরোপুরি 100% ধনতান্ত্রিক দেশ কিন্তু কোনোটাই নেই। তো এই সমস্ত সমস্যা রয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এবং কিছু সুবিধাও রয়েছে। আমরা যদি সমাজতন্ত্রের দিকে দেখি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক পুরোপুরি বিপরীত। সেক্ষেত্রে কি হয়, উৎপাদনের উপর পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ থাকে। কোন সংস্থা কতটা উৎপাদন করবে, কতটা এক্সপোর্ট ইম্পোর্ট করবে, কতটা বাজারে ছাড়বে, সমস্ত রকম নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকে। এক্ষেত্রে কি হয়, সুবিধা কি হয়, অসুবিধা কি হয়? সুবিধা এটাই যে প্রত্যেকের বন্টন সমান থাকে, অর্থাৎ আয়ের অসাম্যতা কম থাকে। প্রত্যেকের আয় প্রায় কাছাকাছি থাকে, একজনের আয় খুব বেশি, একজনের আয় খুব কম, এটা কিন্তু হয় না। কিন্তু এক্ষেত্রে সমস্যা কি, সরকার যখন নির্ধারণ করে দেবে, একটা বেঁধে দেবে যে এই এতটা উৎপাদন করবে, এই কিন্তু আর উৎপাদন করতে পারবে না, তাহলে কি হবে, তার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে কিন্তু উৎপাদন বাড়াতে পারছে না। একটা পর্যায়ে উৎপাদন বেশি হলে এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধাও তো পাওয়া যায়। সেই দেশটা তো সেই উৎপাদনটাকে নিয়ে বিদেশে বিক্রি করতে পারে, আয় আরও বেশি বাড়াতে পারে। সেই সুযোগটা কমে যায়। আরও একটা সুযোগ কমে যায়, কর্মসংস্থানের সুযোগ। কারণ একটা সংস্থা যখন একটা নির্দিষ্ট পরিমাণের পর আর বাড়তে পারছে না, সে কিন্তু আর নতুন কোনো কর্মসংস্থানও তৈরি করতে পারছে না। এই জিনিসটাও মনে রাখতে হবে। সুতরাং এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিন্তু একটা সমস্যা। তাহলে আমরা কি দেখলাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থারও সমস্যা রয়েছে, আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারও সমস্যা রয়েছে। তো এই দুটো সমস্যার সমাধানের জন্য মিক্সড ইকোনমির উদ্ভব, অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কিছুটা ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকে, আবার কিছুটা সরকারি নিয়ন্ত্রণ থাকে না, প্রাইভেটের হাতে থাকে।
আমরা দেখে থাকি বিভিন্ন যে ইন্ডাস্ট্রি থাকে ব্র্যাকেটে লিমিটেড লেখা থাকে, কোম্পানি লিমিটেড। এই লিমিটেড লেখা থাকার অর্থ কী? কারণ লিমিটেড থাকার অর্থ হচ্ছে সেই সংস্থাটা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনই করতে পারবে, তার বেশি উৎপাদন কিন্তু সে তার সামর্থ্য থাকলেও করতে পারবে না। এটাই সরকার নির্ধারিত করে দেয়, সরকার ঠিক করে দেয়। এটাই হচ্ছে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ। তো এই জিনিসটা দেখতে পাওয়া যায় ভারতবর্ষের ক্ষেত্রে। আমরা যদি তাকাই, ভারতের যদি অর্থনৈতিক ইতিহাসের দিকে আমরা তাকাই, তাহলে দেখব স্বাধীনতার পর ভারত কিন্তু সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি গড়ে তুলতে সচেষ্ট হয়। আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিল ভারতবর্ষ রাশিয়ার থেকে নিয়ে। রাশিয়া কিন্তু সমাজতান্ত্রিক দেশ ছিল, ইউএসএসআর যেটা ছিল, অর্থাৎ সেইখান থেকে কিন্তু এরা সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি গ্রহণ করে, যেক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ, অধিক জায়গাতে সরকারি নিয়ন্ত্রণ ছিল। কিন্তু 1990 সাল নাগাদ, 91 সাল নাগাদ দেখা গেল ভারতের ফরেক্স রিজার্ভ, অর্থাৎ বৈদেশিক যে সঞ্চয় তহবিল, বৈদেশিক মুদ্রার যে তহবিল, সেটা প্রায় নিঃশেষ হয়ে গেছে। এটা হওয়ার কারণ কি? এই যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এখানে উৎপাদন একটা লিমিটেড থাকে, এবং আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টে কিন্তু বাধা। এক্সপোর্ট ইম্পোর্টে বাধা বলতে বিদেশি কোম্পানিরা ভারতে এসে ব্যবসা করবে, এই জিনিসটা কিন্তু প্রায় ছিল না। কেন? যদি বিদেশি কোম্পানি আসে তাহলে ভারতের বিভিন্ন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, ভারতের যারা দেশীয় কোম্পানি তারা ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য বিদেশি কোম্পানিকে এখানে আসতে দেওয়া হতো না, এখানে উৎপাদন করতে দেওয়া হতো না। একই জিনিস ভারতের ক্ষেত্রে হতো, ভারতও বিদেশে খুব বেশি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো না, উৎপাদন করতে পারতো না। এই যে এক্সপোর্ট ইম্পোর্টের নিয়ন্ত্রণ, এটাও সরকারি নিয়ন্ত্রণের মধ্যে পড়ে, এটাও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এটাই ভারতে ছিল। তার ফলে কি দেখা গেল, একটা সময় বৈদেশিক মুদ্রা কমে গেল, এবং আরও একটা জিনিস কি, এদেশীয় যে সমস্ত কোম্পানিগুলো ছিল তারা সেই অর্থে প্রতিযোগিতার মুখোমুখি হয়নি। প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার একটা সুবিধা আছে। প্রতিযোগিতা অর্থাৎ বিভিন্ন শিল্প সংস্থার মধ্যে প্রতিযোগিতা হবে, কে কত বেশি উৎপাদন করতে পারে, এর একটা সুবিধা আছে। এতে কি হয়, সেই শিল্পটা কিন্তু আস্তে আস্তে দক্ষতা বাড়তে থাকে। এই জিনিসটাও ভারতের ক্ষেত্রে কিন্তু ছিল না। সমাজতন্ত্রের যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু সেই মুহূর্তে ছিল। তো তখন 1992 সাল নাগাদ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ভারতকে পরামর্শ দেয় যে লিবারালাইজেশন আনতে। লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণ। উদারীকরণ মানে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, এটাকে খুলে দেওয়া, অর্থাৎ বিদেশি কোম্পানি উদার হয়ে যাওয়া। বিদেশি কোম্পানি এখানে আসবে, তারাও ব্যবসা করবে, তারাও মুনাফা লাভ করবে। তো এই জিনিসটা কিন্তু করতে বলা হয়েছিল। আর কি করতে বলা হয়েছিল? প্রাইভেটাইজেশন করতে বলা হয়েছিল, অর্থাৎ বেসরকারি হাতে কিছু মালিকানা দেওয়ার কথা বলা হয়েছিল, বিভিন্ন উৎপাদনের হাতে বেসরকারি মালিকানাধীন হওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ কিছুটা ধনতন্ত্রের দিকে ঝোঁকার কথা বলা হয়েছে। আর গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, অর্থাৎ ওই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টাকেই আরও বেশি গুরুত্ব দেওয়া, আরও বেশি ফরেন ইনভেস্টমেন্ট এখানে আনা, এ সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিতে বলা হয়েছিল। অর্থাৎ কিনা সহজ কথায় ভারত সমাজতান্ত্রিক ধাঁচের দিক থেকে ধনতান্ত্রিক ধাঁচের দিকে ঝুঁকতে থাকে 1992 সাল নাগাদ। উদারীকরণ এবং প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন একসাথে বলা হয় এলপিজি রিফর্মস। এর মাধ্যমে ভারত কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দিকে ঝুঁকতে থাকে, এবং দেখা যায় উল্লেখযোগ্যভাবে ভারতের জিডিপি বাড়তে থাকে, উৎপাদন বাড়তে থাকে। বর্তমানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এখনও কিন্তু বর্তমান যে সরকার আছে, বর্তমান যে বাজেট 2020 সালের যে বাজেট, সেখানে দেখব সরকার থেকে সেখানে বলা হয়েছে বাজেটের ক্ষেত্রে যে আরও বেশি কিন্তু উদারীকরণ করা হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতের ক্ষেত্রে আরও বেশি বাড়ানো হবে, এবং যে সমস্ত সরকারি মালিকানাধীন যে সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি বেসরকারীকরণ আনা হবে। আমরা দেখেছি LICর বেসরকারীকরণের কথা বলা হয়েছে, রেলের ক্ষেত্রে বেসরকারীকরণের কথা বলা হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু সব কিছুই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দিকে ঝোঁকার লক্ষণ আমরা বলতে পারি। তো এই হচ্ছে মিক্সড ইকোনমি, যেখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিশ্র জিনিসটা থাকে। আবারও একটা কথা, ধনতান্ত্রিক পুরোপুরি 100% কোনো দেশই বর্তমানে নেই, সমাজতান্ত্রিক কোনো দেশই পুরোপুরি 100% নেই। কোনো দেশ ধনতান্ত্রিক দিকে বেশি ঝুঁকে, কোনো দেশ সমাজতন্ত্রের দিকে বেশি ঝুঁকে। আর এই অর্থনৈতিক যে ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, এটা কেন উদ্ভব হয়? 3টে জিনিস নির্ধারণ করে কীরকম হবে অর্থব্যবস্থা। হোয়াট টু প্রডিউস অর্থাৎ
কি উৎপাদন করতে হবে, হাউ টু প্রডিউস অর্থাৎ কীভাবে উৎপাদন করতে হবে, আর ফর হুম টু প্রডিউস কাদের জন্য উৎপাদন করতে হবে। বিষয়টা কি, কি উৎপাদন করতে হবে এটা কে নির্ধারণ করে দেয়? এটা যদি বাজার নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে ধনতান্ত্রিক ব্যবস্থা আসে, এবং যদি সরকার নির্ধারণ করে তাহলে সমাজতান্ত্রিক আসে। কিন্তু কেন নির্ধারণ করবে কি কি উৎপাদন করা হবে? এর কারণ উৎপাদন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে বেসিক যে সমস্ত দ্রব্য প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান, এগুলো উৎপাদন হতে পারে বেশি, অথবা ভোগ্য দ্রব্য উৎপাদন হতে পারে, অর্থাৎ যেগুলো লাক্সারি আইটেম সেগুলো উৎপাদন হতে পারে। তো এই যে কতটা কোন দ্রব্য উৎপাদন হবে এটা নিয়ন্ত্রণ করে কিন্তু হয় সরকার নিয়ন্ত্রণ করে, অথবা পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া থাকে। তো এই জিনিসটা। দ্বিতীয় হচ্ছে হাউ টু প্রডিউস অর্থাৎ কীভাবে উৎপাদন করা হবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রচুর ঢালা হয়, সেখানে মূলধন প্রচুর থাকে মানুষের হাতে, তারা সেই অর্থটা ব্যবহার করে কিভাবে, বিভিন্ন নানা রকম মেশিন কিনে আনে যাতে করে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা আসে, অর্থাৎ সেখানে লেবারদের ভূমিকা অনেক কম। আর সমাজতন্ত্রের ক্ষেত্রে কী হয়, লেবারদের ভূমিকা বেশি হয়, তারা কিন্তু স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ইউজ করে না, লেবারদের দিয়ে ইউজ করিয়ে উৎপাদনটা করে। তো এই কিভাবে প্রোডাকশন হবে এটাও কিন্তু নির্ধারণ করে যে অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন হবে, আর কাদের জন্য উৎপাদন হবে এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে যে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে। কেন, অর্থাৎ এটাও কিন্তু মূলত ওই আসছে কি উৎপাদন করা হবে সেখান থেকেই, কাদের জন্য উৎপাদন করা, অর্থাৎ ওই বেসিক যে দ্রব্যগুলো অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থানের সাথে জড়িত যে সমস্ত দ্রব্য সেগুলো বেশি উৎপাদন হবে নাকি লাক্সারি আইটেম বেশি উৎপাদন হবে, এটা নির্ধারণ করে দেয় কিন্তু অর্থনীতির প্রকৃতি কেমন হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা দেখব, অর্থনীতির যে বিভিন্ন সেক্টর হয়, অর্থাৎ অর্থনীতির যে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মূলত তিনটে ভাগে ভাগ করা হয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারি সেক্টরটা কি, যেটা প্রকৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত, সেই সেক্টরটা হচ্ছে প্রাইমারি সেক্টর, অর্থাৎ কৃষিকাজ, মাছ ধরা, মাছ চাষ নয় কিন্তু প্রোডাকশান যখন আসবে সেটা প্রাইমারি সেক্টরে আসছে না, অর্থাৎ ওই বাণিজ্যিক উদ্দেশ্যে যখন মাছ চাষ করা হবে সেটা কিন্তু প্রাইমারি সেক্টরে আসবে না, বা বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজ করা হলেও সেটা কিন্তু প্রাইমারি সেক্টরে আসবে না। যখন শুধুমাত্র নিজের ভোগ করার জন্য যখন উৎপাদন করা হচ্ছে সেটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। সেকেন্ডারি সেক্টরটা কি, ম্যানুফ্যাকচারিং করা, কোনো কিছু দ্রব্য উৎপাদন করা, তৈরি করা, বাজারজাতকরণের জন্য, সেটাই হচ্ছে সেকেন্ডারি সেক্টর, অর্থাৎ সরাসরি বলা যায় যে বিভিন্ন ধরনের শিল্প, সেটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসে। আর টার্সিয়ারি সমস্ত ধরনের পরিষেবা দেওয়া, যত ধরনের পরিষেবা দেওয়ার পদ্ধতি আছে সমস্ত হচ্ছে টার্সিয়ারি সেক্টরে আসে। সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, ব্যবসা বাণিজ্য তো পুরোপুরি পরিষেবা দেওয়া, অথবা ট্রান্সপোর্ট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, কমিউনিকেশন হতে পারে, ব্যাংকিং হতে পারে, এই সমস্ত কিন্তু টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসে। তো এই তিনটে মূল অর্থনীতির সেক্টর রয়েছে, এছাড়াও আরও দুটো সেক্টর রয়েছে, কোয়াটারনারি এবং কুইনারি সেক্টর, আরও যে উন্নত অর্থনৈতিক কার্যকলাপ সেগুলো মূলত অর্থনীতিতে সেভাবে আসে না, তার কারণ তার সংখ্যাটা খুব কম জনই সেই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, যেমন বৈজ্ঞানিক গবেষণা, এই সমস্ত কাজ। তো এতটাই কম সংখ্যক মানুষের সাথে যুক্ত থাকে যে এটা অর্থনীতির ক্ষেত্রে সেভাবে প্রভাব ফেলে না, সেজন্য এই তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকেই মূল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আনা হয়। এরপর আমরা ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট এবং মিক্সড ইকোনমির পার্থক্যটা একটু দেখে নেব, আরও পরিষ্কার হয়ে যাবে ধারণাটা। ওনারশিপ ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রাইভেট ওনারশিপ থাকে পুরোপুরি, অর্থাৎ বেসরকারি মালিকানাধীন থাকে। সোশ্যালিস্ট ইকোনমিতে পাবলিক ওনারশিপ থাকে, অর্থাৎ সরকারি মালিকানাধীন থাকে। মিক্সড ইকোনমি থেকে সরকার এবং প্রাইভেট দুটোরই মালিকানাধীন থাকে। প্রাইস ডিটারমিনেশন অর্থাৎ কোনো দ্রব্যের দাম কত হবে সেটাকে নির্ধারণ করে। আমাদের এটা জানতে হবে যে কোনো দ্রব্যের দাম সাধারণভাবে কিন্তু বাজারেই নির্ধারিত হয়ে যায়। কিভাবে, কতটা চাহিদা আছে আর বাজারে কতটা যোগান আছে তার উপর। যদি চাহিদার তুলনায় যোগান বেশি হয় তাহলে দাম কমে যাবে, আর চাহিদা যদি বেশি হয় যোগান কম হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে। স্বাভাবিক নিয়ম এটা বাজার। এই নিয়মের উপর যদি পুরোপুরি ছাড়া থাকে, তখন বলা হয় সেটা ক্যাপিটালিস্ট ইকোনমি। সরকারের কোনোই নিয়ন্ত্রণ থাকে না কোনো দ্রব্যের কত দাম হবে, সেটা পুরোপুরি বাজারের উপর ছাড়া, সেটা ক্যাপিটালিস্ট ইকোনমি। এবং সোশ্যালিস্ট ইকোনমিতে কিন্তু সরকার ঠিক করে দেয় কোনো দ্রব্যের দাম কত হবে, সেটা বাজারে কম চাহিদা থাকুক, বেশি চাহিদা থাকুক, উৎপাদন কম হোক, উৎপাদন বেশি হোক। অর্থাৎ কোনো এক সময় দেখা যাচ্ছে কোনো একটা বছরে আলু উৎপাদন কম হয়েছে, তাহলে কি হবে, বাজারে যোগান কম যাবে, চাহিদা তো থাকবেই, আলু একটা বেসিক দ্রব্যের মধ্যে পড়ে, তো তখন কি হবে, আলুর দাম অনেক বেশি বেড়ে যাবে।
যদি না সরকারের নিয়ন্ত্রণ থাকে। যদি ক্যাপিটালিস্ট ইকোনমি থাকে তাহলে যত দামই বাড়ুক সেটা সেইভাবেই থাকবে, আর যদি সরকারের নিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু সেটা কত দাম হবে সরকার বেঁধে দিতে পারে দাম, যে এত বেশি, এর বেশি দাম কিন্তু নেওয়া যাবে না কারোর থেকেই। তো এই জিনিসটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, সরকারের নিয়ন্ত্রণ। আর মিক্সড ইকোনমিতে দুটোই সেক্টরেরই অবস্থান দেখতে পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারণ করে, কোনো কোনো ক্ষেত্রে বাজারে ছাড়া থাকে। মোটিভ অফ প্রোডাকশন, ক্যাপিটালিস্ট ইকোনমিতে পুরোপুরি মোটিভ অফ প্রোডাকশন হচ্ছে প্রফিট লাভ করা, যত বেশি সংখ্যক পারা যায় মুনাফা লাভ করা, যত বেশি প্রোডাকশন বাড়িয়ে নেওয়া যায় তত বেশি প্রোডাকশন বাড়িয়ে নিয়ে তত বেশি মুনাফা লাভ করা, এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমির মূল লক্ষ্য। সোশ্যালিস্ট ইকোনমির মূল লক্ষ্য হচ্ছে ওয়েলফেয়ার, অর্থাৎ সমাজের প্রত্যেক বর্গের মানুষের কী করে ভালো হবে সেটা দেখা, সেটা লক্ষ্য রাখা। মিক্সড ইকোনমিতে দুটো ক্ষেত্রেই পাশাপাশি অবস্থান দেখতে পাওয়া যায়। গভর্নমেন্টের রোল, কোনো রোল থাকে না ক্যাপিটালিস্ট ইকোনমিতে, আর সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্টের রোল পুরোপুরি থাকে। মিক্সড ইকোনমিতে দুটোই অবস্থান দেখতে পাওয়া যায়। কম্পিটিশন থাকে ক্যাপিটালিস্ট ইকোনমিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফার্ম চেষ্টা করে তারা কে কত বেশি উৎপাদন করতে পারবে। সোশ্যালিস্ট ইকোনমিতে কোনো কম্পিটিশন থাকে না, কারণ এখানে সরকার সমস্ত কিছু নির্ধারণ করে দেয়। মিক্সড ইকোনমির ক্ষেত্রে প্রতিযোগিতা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে থাকে, সরকারি ক্ষেত্রে থাকে না। যেমন ধরা যাক রেল ব্যবস্থা, এখনও পর্যন্ত রেল সরকারি হাতে রয়েছে, তো সেখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই, কোনো অন্য সংস্থা নেই যারা প্রতিযোগিতা করবে, দাম বাড়ানো কমানো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সরকার। তো এটা কিন্তু ওই সোশ্যালিস্ট ইকোনমির একটা ধরনের উদাহরণ, যদিও ভারতের ক্ষেত্রে মিক্সড ইকোনমি, কারণ ওই রেল ব্যবস্থার ক্ষেত্রে ওই ব্যবস্থাটা রয়েছে কিন্তু অন্যান্য প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ছাড়া রয়েছে। ইনকাম ডিস্ট্রিবিউশন ভেরি আনইকুয়াল, কারণ হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিতে কিছু লোক প্রচুর উৎপাদন করে প্রচুর মুনাফা লাভ করে প্রচুর অর্থনৈতিক ভালো অবস্থায় চলে যায়, আর যারা উৎপাদন করতে পারে না তারা একেবারেই পারে না, সেজন্য ইনকাম ইনইকুয়ালিটি দেখতে পাওয়া যায়। আর ইকুয়াল সমাজতান্ত্রিক হয়, কারণ এখানে ধনসম্পদের বন্টন দেখতে পাওয়া যায়, অর্থাৎ অধিক যারা উৎপাদন করে সেখান থেকে কিন্তু অধিক ট্যাক্স কেটে নিয়ে যে সমস্ত অনুৎপাদক শ্রেণী রয়েছে তাদেরকে বন্টন করে দেওয়া হয়, এক্ষেত্রে ইনকাম ইকুয়ালিটি দেখতে পাওয়া যায়। মিক্সড ইকোনমিতে দুটোই কিন্তু থাকে এবং ইনইকুয়ালিটিসও অবস্থান দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব বাস্তব কয়েকটা দেশের উদাহরণ বিশ্বের ক্ষেত্রে কারা ধনতান্ত্রিক এবং কারা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা যদি ক্যাপিটালিজমটাকে এখানে রাখি এবং সোশ্যালিজমটাকে এখানে রাখি এবং কমান্ড ইকোনমি, অর্থাৎ কিন্তু চরম পর্যায়ের যেটা সোশ্যালিজম, যেটাকে বলা যায় পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ 100%, সেটাকে যদি আমরা এখানে রাখি তাহলে দেখব ইউএসএ সব থেকে বেশি ধনতান্ত্রিক দিকে ঝুঁকে রয়েছে, তারপর রয়েছে ইউকে, জাপানও কিন্তু ইউএসএর সাথে সাথেই বলা যায় ক্যাপিটালিজম মার্কেটের দিকেই তারা বেশি ঝুঁকে রয়েছে। তো ইউকে ইউএসএ এরা কিন্তু ক্যাপিটালিজমের দিকে বেশি ঝুঁকে রয়েছে বলা যায়। সোশ্যালিজম 100% নেই কোথাও, যদিও সোশ্যালিজমের থেকে আরও বেশি চরম পর্যায়ে যেটা কমান্ড ইকোনমি বা সরাসরি যেটা সরকার নিয়ন্ত্রণ, সেখানে সেই অর্থে বলা হয়েছে। চীন খাতায় কলমে সোশ্যালিজম, কতটা সোশ্যালিস্ট সেটা প্রশ্নের মুখে, কিন্তু যদিও খাতায় কলমে চীন সোশ্যালিস্ট কান্ট্রি এবং সেখানে সরকারি নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায়। উত্তর কোরিয়াও কিন্তু সরকারি নিয়ন্ত্রণের দিকে, অর্থাৎ আরও বেশি কিন্তু এরা চীনের থেকেও বেশি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে রয়েছে। এবং ভারতের ক্ষেত্রে বলা যায় যদি ভারত পুরোপুরি মিক্সড ইকোনমি, সরকার এবং বেসরকারের অবস্থান রয়েছে, যদিও বর্তমানে কিন্তু ভারত ধনতন্ত্রের দিকেই বেশি ঝুঁকে রয়েছে। তো এই ছিল সেক্টর অফ ইকোনমির লেকচার, আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।